আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্ব বাংলা বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয় কোড 65711। আমি আজকে তোমাদের সামনে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। ধ্বনি কি জিনিস? ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। কি বললাম? মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। কোনো ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। কি বলছে? ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে। কি বলছে? কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে। ধ্বনি ভাষার মূল ভিত্তি। বিভিন্নভাবে প্রশ্ন হইতে পারে, সেটা কি ভাষার মূল উপাদান কি? উত্তর ধ্বনি। যদি বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। যদি বলা হয় ভাষার স্বর বলা হয় কাকে? সেটাও ধ্বনি। যদি বলা হয় শব্দের মূল উপাদান কি? সেটাও ধ্বনি। যদি বলে শব্দের মূল উপকরণ কি? সেটাও ধ্বনি। যদি বলে শব্দের ক্ষুদ্রতম একক কি? সেটাও ধ্বনি। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরে কি বলছে? বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক বলছে স্বরধ্বনি, দুই বলছে ব্যঞ্জন ধ্বনি। বলছে স্বরধ্বনি কি? বলছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহবরের বা মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, তাদের স্বরধ্বনি বলে। কি বললাম? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের বা মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। যেমন কি কি স্বরধ্বনি? স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ ইত্যাদি। বাংলা ভাষায় স্বরধ্বনি 11টি। এবার বলছে এই যে স্বরধ্বনি পড়লাম, তাহলে বিষয়টা আসলো কি? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহবরের কোথাও বাধা পাচ্ছে না, সেটাকে আমরা বলতেছি স্বরধ্বনি। এই স্বরধ্বনি হচ্ছে 11টি বাংলা ভাষায়। বলছে স্বরধ্বনির প্রকারভেদ। বলছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কি? বলছে যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। কি বললাম? যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি 6টি। কি কি? স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। তারপর বলছে যৌগিক স্বরধ্বনি। বলছে পাশাপাশি দুটো স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময় একটি সংযুক্ত স্বরধ্বনির রূপে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। কি বললাম? পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকবে, দ্রুত যখন উচ্চারণ করতে যাব তখন একটি সংযুক্ত স্বরধ্বনির রূপে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। এই যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ। কি কি? একটা হচ্ছে ওই, আর একটা হচ্ছে ও। এই ওই বর্ণটা স্বরে অ আর হ্রস্ব ই মিলে হয়েছে, আর ও বর্ণটা স্বরে অ আর হ্রস্ব উ মিলে হয়েছে ও। তারপরে বলছে হ্রস্ব স্বর কি, দীর্ঘ স্বর কি? বলছে হ্রস্ব স্বর কি? বলছে যে স্বরের উচ্চারণে স্বল্প সময় লাগে তাকে হ্রস্ব স্বর বলে। বাংলায় হ্রস্ব স্বর 4টি। মানে যখন আমরা উচ্চারণ করব এই বর্ণটা, তখন কম সময় লাগবে, সেটাকে তারা বলছে ব্যাকরণবিদগণ হ্রস্ব স্বর। কি কি? একটা হচ্ছে স্বরীয়, একটা হচ্ছে হ্রস্ব ই, একটা হচ্ছে হ্রস্ব উ, একটা হচ্ছে রি। বলছে দীর্ঘ স্বর কি? বলছে যে স্বরের উচ্চারণে দীর্ঘ সময় লাগে তাকে দীর্ঘ স্বর বলে। ব্যাকরণবিদ দেখতেছে এই যে স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণের মধ্যে দীর্ঘ স্বর হচ্ছে 7টি। কি কি? দীর্ঘ সময় লাগছে উচ্চারণ করার ক্ষেত্রে। একটা হচ্ছে স্বরে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও।
ঠিক আছে, এটা হচ্ছে কি আমার দীর্ঘ স্বর। তারপর বলছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি বলছে, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস চালিত বাতাস বেরিয়ে যেতে মুখ গহ্বরের বা মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় কিংবা ধাক্কা লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যখন এই কি বললাম, ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে যখন আমরা এই বর্ণগুলো উচ্চারণ করতেছি তখন ফুসফুসায়িত বাতাস বেরিয়ে যে যাচ্ছে, কোথাও না কোথাও বাধা পাচ্ছে বা ধাক্কা লাগতেছে তাদের, এগুলি কি আমার ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, চ, ত, প ইত্যাদি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টা? ৩৯টি। ঠিক আছে, এই বর্ণগুলো আমরা পরে দেখব। এখন আমরা দেখি অঘোষ ধ্বনি কি। অঘোষ ধ্বনি বলছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। মানে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কি হয়, কম্পন হয় না, সৃষ্টি হয় না, তাকে কি বলে? অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি কি বলতো, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বা কম্পনের সৃষ্টি হয় তাকে ঘোষ ধ্বনি বলে। ঠিক আছে, তারপরে কি বলছে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনিটা কি বলছে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। মানে যখন আমি উচ্চারণ করতেছি বর্ণগুলা তখন বাতাসের খুব একটা চাপ থাকবে না, সেটা হচ্ছে অল্প প্রাণ। মহাপ্রাণ কি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যে ধরনের উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে বা বেশি থাকে তাকে কি বলবে? মহাপ্রাণ ধ্বনি। বলছে নাসিক্য ধ্বনি কি বলছে, যে ধরনের উচ্চারণকালে নাক দিয়ে ফুসফুস চালিত বাতাস বের হয় এবং উচ্চারণের সময় নাসিকার আংশিক সাহায্য পায় তাকে নাসিক্য ধ্বনি বলে। কি বললাম? যে ধরনের উচ্চারণকালে নাক দিয়ে ফুসফুস চালিত বাতাস বের হয় এবং উচ্চারণের সময় নাসিকার আংশিক সাহায্য পায় বা নাকের, তাই কি নাসিক্য ধ্বনি। বাংলায় নাসিক্য বর্ণ কয়টা? 5টি। কি কি? একটা হচ্ছে ঙ, একটা হচ্ছে ঞ, একটা হচ্ছে মূর্ধন্য ন, একটা হচ্ছে দন্তন্য, একটা হচ্ছে ম। এগুলো হচ্ছে কি আমার নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি। তারপরে বলছে বর্ণ ও বর্ণমালা। বর্ণ কি বলছে, ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। ধ্বনিটা যখন আমি লিখিত রূপটাই কি আমার বর্ণ। বর্ণ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বলছে স্বরবর্ণ কি বলছে, স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। মানে কি? স্বরধ্বনি দ্যোতক মানে কি, মানে প্রকাশক বা পরিচয় যে প্রদান করে, স্বরধ্বনি প্রকাশক বা দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় কি স্বরবর্ণ। যেমন স্বরে অ, স্বরে আ ইত্যাদি। ব্যঞ্জন বর্ণ কি বলছে, ব্যঞ্জন ধ্বনি দ্যোতক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। কি বলছে? ব্যঞ্জন ধ্বনি প্রকাশক বা দ্যোতক চিহ্নকে বলা হয় কি ব্যঞ্জন বর্ণ। যেমন কি ক, খ ইত্যাদি। তারপরে বলছে বর্ণমালা। বর্ণমালা কি জিনিস বলছে, কোন ভাষা লিখতে যে সকল ধ্বনি দ্যোতক চিহ্ন ব্যবহৃত হয় সেগুলো সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলে। যদি বাংলায় লিখি তাহলে আমার কোন ধ্বনিগুলো নিয়ে আসবে? বাংলার যে বর্ণগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে, সেটা কি আমার বর্ণমালা। এই বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। বাংলায় মোট বর্ণমালা কয়টি? বর্ণের সংখ্যা 50টি। স্বরবর্ণ তার মধ্যে 11টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এখন বলছে এই যে আমার টোটাল 50টা বর্ণ, এই 50টা বর্ণের মধ্যে আমার মাত্রাহীন বর্ণ কয়টা? যদি বলা হয়, প্রশ্ন এমন ভাবে হতে পারে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। যদি এমন ভাবে বলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ কয়টি, তাহলে আমার 4টি। যদি এমন ভাবে বলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে 6টি। তাহলে এটা মনে রাখতে হবে। যদি আবার বলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন মোট বর্ণ কয়টি, তাহলে আমার 10টি। যদি স্বরবর্ণের কথা বলে তাহলে 4টি, এবং যদি মাত্রাহীন বর্ণ যদি বলে শুধু ব্যঞ্জন বর্ণ তাহলে 6টি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে ভালোভাবে। অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রার বর্ণ কি
8টি। এই যে অর্ধমাত্রার বর্ণগুলো আছে এগুলো আমাকে একটু দেখতে হবে। কি? একটা হচ্ছে রি, একটা হচ্ছে খ, একটা হচ্ছে গ, একটা হচ্ছে মূর্ধন্য ন, একটা হচ্ছে থ, একটা ধ, একটা কি প, আর একটা হচ্ছে তালব্য শ। ঠিক আছে? অর্ধমাত্রার বর্ণ যদি বলে তাহলে আমার 8টি, আর যদি বলে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি, প্রশ্ন যদি এমন ভাবে হয় তাহলে অ্যান্সার হবে 1টি। যদি বলা হয় অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে আমার উত্তর হবে 7টি। কিন্তু যদি বলা হয় অর্ধমাত্রার মোট বর্ণ কয়টি, তাহলে হবে আমার 8টি। যদি বলে পূর্ণমাত্রার বর্ণ কয়টি, পূর্ণমাত্রার বর্ণ আমরা দেখতে পারি টোটাল 50টার মধ্যে 10টা মাত্রাহীন আর অর্ধমাত্রা 8টা। তাহলে টোটাল হলো আমার কয়টা? 18টা। আর তাহলে 50 থেকে 18 বাদ দিলে আমার 32টা। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে আমার 32টি। এখন যখন অর্ধমাত্রার বর্ণগুলো দেখব তখন আমাকে কিন্তু একটু এই বাংলা যে ব্যাকরণটা আছে না, এই বাংলা ব্যাকরণটা কিন্তু মেমোরাইজিং মেথড না, এটা একটা কি ভিজুয়াল মেথড। এই যে অর্ধমাত্রাগুলো, এই অর্ধমাত্রার ক্ষেত্রে তোমার একটা সমস্যার মুখোমুখি হতে পারো তোমরা ঝকে নিয়ে। ঝ সামনেও একটা আছে, টান আছে, আবার শেষের দিকেও টান আছে। এটাকে কিন্তু ঝটাকে এভাবে তখন পূর্ণ মাত্রায় চলে যাবে। কেন? কারণ এই ঝটা তো সামনেও আছে পিছনেও আছে, শুধুমাত্র আমরা এখানে আমার প্রাধান্য পাবে অর্ধমাত্রার ক্ষেত্রে শেষের যে টানটা আছে সেটার দিকে, এটা একটু লক্ষ্য রাখবা। তারপর নেক্সট কি বলছে, এই যে দেখো আমরা যদি ব্যঞ্জন বর্ণ কথা বলি, এই যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই যে বলি তাহলে ক থেকে ম পর্যন্ত টোটাল আমার ব্যঞ্জন বর্ণ কয়টা? টোটাল 39টার মধ্যে এখানে আমার কয়টা? 25টা আছে। এখন এটাকে আমরা দেখো এই যে ক বর্গীয়, দেখো এই যে ক, খ, গ, ঘ, ঙ, এর পরে কিন্তু আমরা চ, ছ লিখতে পারতাম, জায়গা তো অনেক একটা পেজের, কিন্তু আমরা এটা লিখবো না বা লেখা যাবে না। কেন? বলতেছে এই যে ক, খ, গ, ঘ, ঙ এরা তারা একই পরিবারের মধ্যে অবস্থান করে। ঠিক দেখো এই যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, তারা কি? তারা একই পরিবারের মধ্যে অবস্থান করে। ওই জন্য যারা একই পরিবারের মধ্যে অবস্থান করে সেজন্য তাদের কি আলাদাভাবে লিখতে হবে। এজন্য বলছে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। ঠিক আছে? এখন আমরা বলতে পারি এই যে আমরা এগুলা অল্প প্রাণ বলতেছে, মহাপ্রাণ বলতেছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম নাসিক্য বলতেছে, বলতেছে না? এই বাংলা ব্যাকরণটা আসলে আমাদের চলিত ভাষাটা ঠিক একটু কমই বুঝে। তারা সংস্কৃত বা তৎসম শব্দটা কিন্তু ভালোভাবে বোঝে। আমরা যেটা ঠোঁট বলতেছি, আমরা যেটা ঠোঁট বলতেছি, ব্যাকরণ আবার ঠোঁটকে বোঝে না, ব্যাকরণ বোঝে ওষ্ঠকে। আমরা যেটা দাঁত বলতেছি, এই ব্যাকরণ আবার দাঁতকে ঠিকভাবে বোঝে না, ব্যাকরণ ভালোভাবে বোঝে দন্তকে। ঠিক আছে? এ ব্যাকরণ যাকে আমরা আমরা সাধারণত যেটাকে গলা বলতেছি, এই ব্যাকরণ শুধু বোঝে কর্ণকে। ঠিক এমন দেখো কণ্ঠকে। আমরা যেটা কান বলি, ব্যাকরণ কানকে বোঝে না, বোঝে কর্ণকে। আমরা যেটাকে মাথা বলি, ব্যাকরণ এই মাথাকে বোঝে না, তারা বোঝে মস্তককে। ঠিক আছে? এই যে বিষয়গুলা। এখন দেখো এই উচ্চারণ, এই যে প্রথম দুই বর্গের এই যে ক, চ, ট, ত, প, তারপরে খ, ছ, ঠ, থ, প, এই এগুলো হচ্ছে আমার অঘোষ বর্ণ। এবং পরের যে আছে গ, ঘ, ঙ, বর্গীয় জ, ঝ, ঞ, এই যে পরের যে এগুলা আছে বর্ণগুলা, এগুলাকে বলা হয় ঘোষ বর্ণ। এগুলা অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ আমরা কিন্তু প্রথমে আলোচনা করলাম। ঠিক আছে? তাহলে এই যে বললাম ব্যাকরণ নাক বুঝে না, বুঝে নাসিক্য। ঠিক আছে? এখন এই যে আমরা ক থেকে ম পর্যন্ত
এদেরকে বর্গীয় বর্ণ বলা হয়। কেন? এই যে দেখো ক থেকে ঙ পর্যন্ত 5টা বর্ণ, আবার ক থেকে প পর্যন্ত আমার কি 5টা বর্ণ আছে, আবার প থেকে ম পর্যন্ত কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে, আবার ম থেকে ঙ পর্যন্ত কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। তাহলে সব দিক দিয়ে 5টা করে আছে না? এজন্য একে বলতেছে বর্গীয় বর্ণ। এদের একটা বিশেষত্ব হচ্ছে আমরা যখন এদের উচ্চারণ করি তখন মুখের যে নানা ধরনের পতঙ্গগুলো আছে এই পতঙ্গগুলাকে স্পর্শ করে, এজন্য একে তাদের এই 25টি বর্ণকে স্পর্শীয় বর্ণ বলা হয় বা বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে বর্গীয় বর্ণ বলা হচ্ছে কেন? সমানভাবে এদিক দিয়ে 5টা আছে, নিচের দিয়েও 5টা আছে, ঠিক আছে, এই জন্য তাকে আমরা বলতেছি বর্গীয়। আর স্পর্শ কেন বলতেছি? স্পর্শ বলতেছি এই যে বললাম ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এগুলো উচ্চারণের সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে স্পর্শ করে বলেই আমরা তাদের স্পর্শ বর্ণ বলি। এখন দেখো আমার কথা হচ্ছে এই যে ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে কি আমার যে উচ্চারিত হচ্ছে, দেখো আমাদের যে গলা আছে না, গলার মধ্যে একটা উঁচু একটা কিছু আছে, এটাকে আদমস আপেল বলে, এখান থেকে উচ্চারিত হচ্ছে। যদি আমার প্রশ্ন এমনও হইতে পারে এই যে ক বর্গীয় বর্ণ কোথা থেকে উচ্চারিত হয়, ঠিক আছে, তাহলে আমার কোথা থেকে হবে? কণ্ঠ থেকে। এমনি নিজে নিজে একটু দেখি বিষয়টা। ক, খ, গ, ঘ, ঙ কোথা থেকে উচ্চারণ হচ্ছে? এটা ক থেকে, আমার কণ্ঠ থেকে হচ্ছে। তাহলে যদি প্রশ্নটা এমন ভাবে উচ্চারিত স্থানের নাম কি, তাহলে হবে কণ্ঠ। যদি কোথা থেকে উচ্চারিত হয় সেটা হবে আমার কণ্ঠ। যদি এমনটা ভাবে বলে কার কার সাহায্যে উচ্চারিত হয়, তাহলে আমার উত্তর হবে কণ্ঠ প্লাস জিহ্বামূলীয়। আমাদের এই যে জিহ্বাটা আছে যেটা মুখের মধ্যে আমরা সচরাচর বুঝতে পারতেছি, এই জিহ্বাটার আমার সংযুক্ত হয়েছে এই কণ্ঠের সাথে, গলার সাথে, ঠিক আছে, এই যে কণ্ঠের সাথে সংযুক্ত হয়েছে। যদি বলা হয় কার কার সাহায্যে এই ক বর্গীয় বর্ণ উচ্চারণ হয়, তাহলে আমাদের বলতে হবে কি কণ্ঠ প্লাস জিহ্বামূলীয়, ঠিক আছে। তারপরে দেখো যে প, হ, ব, ভ, ম এইটা যে আমরা যখন উচ্চারণ করতেছি ওষ্ঠের সাহায্যে, বিষয়টা এমন না আমরা যেটাকে ঠোঁট বলতেছি ব্যাকরণ সেটাকে ঠোঁটকে বোঝে না, তারা বোঝে ওষ্ঠকে, ঠিক আছে। এই এই যে প, হ, ব, ভ, ম আমরা যে উচ্চারণ করতেছি এই দুই ঠোঁটের সাহায্যে এই উপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ আর নিচের ঠোঁটটাকে বলা হয় অধর, ঠিক আছে। যদি বলা হয় কার কার সাহায্যে উচ্চারিত হচ্ছে, তাহলে ওষ্ঠ আর অধরের সাহায্যে আমার এই প বর্গীয় উচ্চারিত হয়, ঠিক আছে। এখন যদি আমরা বলি এই উচ্চারণ স্থান অনুযায়ী চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ এগুলা কোথা থেকে উচ্চারণ হয়, তাহলে আমরা একটু উচ্চারণ করো। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো জিহ্বা উঠে কিন্তু তালুতে স্পর্শ করতেছে, তাই না? চ, ছ কোথায় স্পর্শ করতেছে? আমার জিহ্বাটা উঠে তালুতে স্পর্শ করছে, ঠিক আছে। যদি বলা হয় কোথা থেকে উচ্চারিত হয়, তাহলে এটা আমার কত হবে? তালু থেকে। যদি উচ্চারিত স্থানের নাম কি, সেটা কি? তালব্য। ব্যাকরণ তো ওই যে বললাম তালুকে বোঝে না, তারা তালব্য বুঝে, ঠিক আছে। যদি বলে কোন কোন প্রত্যয়ের সাহায্যে উচ্চারিত হয়, তাহলে বলা হবে তালু প্লাস মধ্য জিহ্বা। চ, চ দেখো মধ্য জিহ্বা না, তাহলে তালু প্লাস মধ্য জিহ্বার মধ্যে আমার হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ এই যে বর্ণগুলা চ বর্গীয় গুলা উচ্চারণ হচ্ছে। তারপরে দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ঠিক আছে। এই যে ট বলতেছি, এখন দেখো এই টটা কি, যখন ট উচ্চারণ করতেছি তারা কি দাঁতও স্পর্শ করতেছে না, আবার তালুও স্পর্শ করতেছে না, তারা কি মাঝখানে এই ঠোঁটটা আমরা কি করতেছি জিহ্বাটা, জিহ্বার অগ্রভাগ আবার উচ্চারণ করো ট, ঠ মানে কি এই যে আমরা ট, ঠ উচ্চারণ করতেছি এই জিহ্বার অগ্রভাগটা কোথায় স্পর্শ করতেছে, তারা দাঁত এবং তালুর মাঝখানে, ঠিক আছে। এজন্য তাকে বলা হয় প্রস্থান দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ, ঠিক আছে। এবার দেখো ত, থ, দ, ধ দন্তন্য। এই যে আমরা ত, থ, দ উচ্চারণ করতেছি এই দন্তটা আসলে এই ব্যাকরণ যে বললাম তারা দাঁতকে বোঝে না, তারা বুঝে দন্ত। এই ত, থ যখন আমরা উচ্চারণ করতেছি এই জিহ্বাটা
কোথায় স্পর্শ করতেছে? দাঁতে স্পর্শ করতেছে। ঠিক আছে? তাহলে দন্ত প্লাস জিহ্বা মূলীয়, জিহ্বার মাধ্যমে আমার কি হচ্ছে? এই ত বর্ণ ত বর্গীয় বর্ণটা উচ্চারিত হচ্ছে। কথা বোঝা গেছে? এবার আমরা আলোচনা করব স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি কি বলছে? যে ব্যঞ্জনের উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পেরিয়ে যায় এবং বাধা পেয়ে স্পষ্ট হয়, সেটা হচ্ছে স্পর্শ ধ্বনি। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বা স্পর্শীয় ধ্বনি বলা হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে আলোচনা করব এই যে উচ্চারণের, স্বরবর্ণের উচ্চারণ, ব্যঞ্জন বর্ণের উচ্চারণে। ঠিক আছে? এই স্বরবর্ণের উচ্চারণ আমাদের বিষয়টা, আমাদের এগুলা নিশ্চিত করতে হবে, সঠিকভাবে উচ্চারণ আমাদের মধ্যে যেন নিশ্চিত হয়, সেটা আমাদের বিষয়টা বিবেচনা করতে হবে। একটু উচ্চারণ করি আমরা। স্বরবর্ণের উচ্চারণ কি? এই যে স্বর বলতেছে না, এই স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। যদি ব্যঞ্জন বর্ণের উচ্চারণের কথা বলি, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? ক, খ, গ, ঘ, ঙ। তারপরে কি? চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। তারপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। ত, থ, দ, ধ, দন্তন্য। প, ফ, ব, ভ, ম। জ, র, না জটা এখানে আমার কিন্তু উচ্চারণ, সঠিক উচ্চারণ কিন্তু জ না, সঠিক উচ্চারণ হচ্ছে যে অন্তস্থ জ। মর পরে কি? অন্তস্থ জ, র, ল। তারপরে উচ্চারণ কি? তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। ঠিক আছে? হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র। তারপরে অন্তস্থ অ, মনে রাখবা, অন্তস্থ অ। তারপর খণ্ডত্ব, অনুস্বার কি? সঠিক উচ্চারণ হচ্ছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে উচ্চারণগুলো আমরা সঠিকভাবে হওয়ার জন্য আমরা এদিকে নজর দিব। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। আসসালামু আলাইকুম।